নমস্কার। একবার ভাবুন তো ২০২৬ সালের কোনো এক সকালে হঠাৎ সাইরেন বেজে উঠল। টিভি খুলতেই ব্রেকিং নিউজ, চীন বা পাকিস্তান ভারতের উপর সারপ্রাইজ অ্যাট্যাক করেছে। যুদ্ধের প্রথম নিয়ম অনুযায়ী শত্রু সবার আগে আমাদের এয়ারবেস বা বিমান ঘাঁটিগুলোর ওপর মিসাইল হামলা চালালো। রানওয়ে ভাংস, হ্যাঙ্গারগুলো আগুন জ্বলছে। এখন প্রশ্ন হলো, প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের যে সুখোই বা রাফাল যুদ্ধবিমানগুলো উড়বে, সেগুলো উড়বে কোথা থেকে? আর ফুয়েল শেষ হওয়ার পর তারা নামবে কোথায়? এয়ারবেস তো ধ্বংস। তাহলে কি শত শত কোটি টাকার ফাইটার জেট ক্র্যাশ করবে? না, এখানেই এন্ট্রি নিচ্ছে ভারতের প্ল্যান বি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যা দেখে বেইজিং থেকে ইসলামাবাদ সবাই নড়ে চড়ে উঠেছে। কোনো এয়ারপোর্ট নয়, প্রধানমন্ত্রী তার বিমান ল্যান্ড করিয়েছেন সোজা হাইওয়ের উপর। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের এই ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি বা ইএলএফ আসলে কি, কেন আসাম এবং বাংলাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই গোপন দুর্গ, আর অপারেশন সিন্ধুরের সেই ভয়ঙ্কর শিক্ষা ভারত কিভাবে কাজে লাগাচ্ছে। খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো হেডলাইন দেখেছেন, প্রধানমন্ত্রী মোদী আসামে হাইওয়েতে ল্যান্ড করেছেন, কিন্তু খবরের গভীরে লুকিয়ে আছে আসল তথ্য। ঘটনাটি ঘটেছে আসামের ডিব্রুগড় জেলার মোরান এলাকায়। সেখানে ১০০ কোটি টাকা খরচ করে একটি সাধারণ হাইওয়েকে রাতারাতি পাল্টে ফেলা হয়েছে এক দুর্ভেদ্য রানওয়েতে। ৪.২ কিলোমিটার লম্বাই রাস্তাটি দেখতে হাইওয়ে মনে হলেও এর গঠন কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের চেয়ে কম নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করে বলেছেন, "ইট ইজ আ ম্যাটার অফ ইমেন্স প্রাইড দ্যাট নর্থ ইস্ট গেটস অ্যান ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি", অর্থাৎ উত্তর পূর্ব ভারতের জন্য এটি এক গর্বের মুহূর্ত। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি একে আখ্যা দিয়েছেন আ ডিফাইনিং মোমেন্ট ফর স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার হিসেবে। ফুটেজে আপনারা দেখছেন প্রধানমন্ত্রী একটি বিশাল বিমানে করে নামছেন। বিমানটির নাম C-130J সুপার হারকিমিজ। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড, যা সৈন্য এবং রসদ পরিবহনে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, এই হাইওয়েতেই সফলভাবে ওঠানামা করেছে ভারতের সবচেয়ে ঘাতক যুদ্ধবিমান সুখোই 30 এবং রাফাল। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, রাস্তা তো গাড়ির জন্য, সেখানে ১০০ কোটি টাকা খরচ করে প্লেন নামানোর দরকারটা কি? এর উত্তর লুকিয়ে আছে একটি মিলিটারি টার্মে, যাকে বলা হয় রিডান্ডেন্সি বা বিকল্প ব্যবস্থা। আসুন একটু পেছনে ফিরে তাকাই। অপারেশন সিন্ধুরের কথা মনে আছে? স্যাটেলাইট ইমেজে আমরা স্পষ্ট দেখেছিলাম পাকিস্তানের নূর খান এয়ারবেস এবং শাহবাজ এয়ারবেসের কি হাল হয়েছিল। হ্যাঙ্গারগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, রানওয়েতে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। পাকিস্তানের হাতে প্লেন ছিল, কিন্তু ওড়ানোর জায়গা ছিল না। জিওপলিটিক্যাল এক্সপার্টরা বলছেন, ভারত সেই ভুল করতে চায় না। কাল যদি চীনের সাথে আমাদের সংঘাত শুরু হয়, তবে আসামের তেজপুর বা ছাবুয়া এয়ারবেস চীনের মিসাইলের রেঞ্জের মধ্যেই পড়ে। যদি যুদ্ধের প্রথম ঘণ্টায় আমাদের রানওয়েগুলো অকেজো হয়ে যায়, তখন এই হাইওয়েগুলোই হয়ে উঠবে আমাদের গেম চেঞ্জার। যাকে আপনারা হাইওয়ে বা ইএলএফ বলছেন, যুদ্ধের সময় সেটাই হয়ে যাবে এক একটি মিনি এয়ারবেস। এখান থেকেই ফাইটার জেট উড়বে, হামলা করবে, আবার ফিরে এসে রিফিউয়েলিং এবং রিআর্মিং মানে অস্ত্র লোড করে আবার উড়ে যাবে। শত্রু এয়ারপোর্ট ধ্বংস করতে পারে, কিন্তু ভারতের হাজার হাজার কিলোমিটার রোড নেটওয়ার্ককেও তো আর একসাথে ধ্বংস করা সম্ভব নয়। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। ভারত সরকার পিআইবির মাধ্যমে ২০২২ সালেই জানিয়েছিল যে তারা মোট ২৮টি এমন ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরি করবে। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই ম্যাপটা যখন আমরা বিশ্লেষণ করি, তখন একটা পরিষ্কার প্যাটার্ন বা ছক দেখতে পাওয়া যায়। চলুন রাজ্যভিত্তিক ডেটাগুলো একটু ব্রেকডাউন করা যাক। আসাম 5টি, সবচেয়ে বেশি। তারপরে পশ্চিমবঙ্গ 4টি। তারপরে অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং রাজস্থান প্রত্যেকটিতে 3টি করে। তারপরে বিহার, হরিয়ানা, জম্মু কাশ্মীর এবং তামিলনাড়ু প্রত্যেকটিতে 2টি করে। লাস্টে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ 1টি করে। ভালো করে লক্ষ্য করুন, পাকিস্তান বর্ডারের রাজ্য যেমন পাঞ্জাব বা রাজস্থানের চেয়েও অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আসাম এবং বাংলাকে। কেন? কারণ চিকেনস নেক করিডর। সামরিক বিশ্লেষকদের মতে ভারত এখন পাকিস্তানের চেয়ে চীনকে অনেক বড় হুমকি মনে করে। চীনের সাথে আমাদের উত্তর পূর্ব সীমান্তের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই আসামে 5টি এবং তার ঠিক পেছনের রাজ্য পশ্চিমবঙ্গে 4টি হাইওয়ে রানওয়ে তৈরি করার মানে হল ভারত টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এই 9টি মানে 5+4 রানওয়ে আমাদের ইস্টার্ন কমান্ডকে এক বিশাল অ্যাডভান্টেজ দেবে, যা চীন হয়তো কল্পনাও করেনি। কিন্তু এত উত্তেজনার মাঝেও একটা কঠিন সত্য বা বিটার ট্রুথ আমাদের মেনে নিতে হবে। আমরা আজ 2026 সালে যে প্রযুক্তি নিয়ে গর্ব করছি, আমাদের প্রতিবেশী চীন সেটা কবে করেছে জানেন? 2014 সালে। হ্যাঁ, ঠিকই শুনছেন। গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী চীন তাদের হেনান প্রভিন্সে 2014 সালেই হাইওয়েতে যুদ্ধবিমান নামানোর সফল পরীক্ষা চালিয়েছিল। তারা পরিকল্পনা করেছিল 2008-এ আর কাজ শেষ করে ফেলেছিল 2014-তে। সেখানে আমরা প্ল্যানিং শুরু করলাম অনেক পরে, কাজ শুরু হলো 2022-এ, আর আজ 2026-এ এসে আমরা সেটা বাস্তবায়িত হতে দেখছি। ইনফ্রাস্ট্রাকচারের দৌড়ে চীন আমাদের চেয়ে প্রায় 1 যুগ বা 12 বছর এগিয়েছিল। 2014 সালের ওই রিপোর্টে চীন পরিষ্কার বলেছিল, হাইওয়ে স্ট্রিপস ক্যান সার্ভ অ্যাজ অ্যান অল্টারনেট এয়ারপোর্ট ইন কেস মিলিটারি এয়ারপোর্টস আর ডিস্ট্রয়েড। অর্থাৎ তারা 12 বছর আগেই জানত যে এয়ারপোর্ট ধ্বংস হলে হাইওয়েই ভরসা। দেরিতে হলেও ভারত যে ঘুম ভেঙেছে সেটাই স্বস্তি খবর। এখন পাকিস্তানের কথা যদি বলি, ভারতের এই প্রস্তুতি দেখার পর হয়তো তারাও আগামী কয়েক বছরের মধ্যে এমন প্রপোজাল আনবে। কিন্তু পাকিস্তানের বর্তমান অর্থনীতি যা, তাতে আগামী 10-15 বছরেও তারা হাইওয়েতে প্লেন নামাতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একদম রিসেন্ট জিওপলিটিক্যাল কুইজ। দেখব কতজন সঠিক উত্তর দিতে পারেন। প্রশ্ন হল, সম্প্রতি ভারত মহাসাগরে চীনের সাবমেরিন গতিবিধির উপর নজর রাখতে ভারত একটি নতুন নেভাল বেস বা নৌ ঘাঁটি উদ্বোধন করেছে, যা লাক্ষাদ্বীপের কাছে অবস্থিত। এই স্ট্র্যাটেজিক বেসটির নাম কি? অপশন হল আইএনএস জাটায়ু, আইএনএস বাজ, আইএনএস কোহাসা, আইএনএস বজ্রা। খুবই গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি। ঝটপট কমেন্টে আপনার উত্তর জানান। সঠিক উত্তরদাতাদের আমি হার্ট রিঅ্যাক্ট দেব। শেষ কথা, আসামের এই হাইওয়ে ল্যান্ডিং শুধু কোনো রাস্তা উদ্বোধন নয়, এটা ভারতের সার্বভৌমত্বের এক নতুন অধ্যায়। ভারত বুঝিয়ে দিল, শান্তির সময় আমরা হাইওয়ে দিয়ে গাড়ি চালাই ঠিকই, কিন্তু দেশের প্রয়োজনে সেই হাইওয়ে থেকেই আমরা শত্রুর ওপর আকাশ ভেঙে ফেলতে পারি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। জিওপলিটিক্সের এমন আনকাট এবং ডিপ অ্যানালিসিসের জন্য সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।